নমস্কার। এই মুহূর্তে আমরা ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষার যে কেন্দ্র স্টুডেন্টস হেলথ হোমে উপস্থিত হয়েছি সান্ধ্যনীরের প্রবীণদের সম্বর্ধনা অনুষ্ঠানে। এই মুহূর্তে সম্বর্ধনা অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি শেষ। এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারাও লক্ষ্য করছেন। আপনারা জানেন 1990 সালের 1 অক্টোবর রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ওই তারিখটিকে ঘোষণা করেছিলেন। তার সাথে সঙ্গতি রেখেই সান্ধ্যনীর এই অনুষ্ঠানটা পরিচালনা করছে আজকে দীর্ঘদিন। এখানে রাজ্যের অনেক প্রবীণরা উপস্থিত হয়েছেন, হল ভর্তি মানুষ। তাদের সামনে প্রবীণদের বাছাই করা কিছু প্রবীণদের সম্বর্ধিত করা হবে এবং কিছু আলোচনাও আপনারা শুনবেন। শুরু হচ্ছে আজকের এই অনুষ্ঠান সান্ধ্যনীরের আয়োজিত বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের সম্বর্ধনা। ওনাকে সম্বর্ধনা মানপত্র হাতে তুলে দেবেন সান্ধ্যনীরের সভাপতি নিখিল দত্ত। এদিকে তার তারপরে আমি শ্রদ্ধেয় নানু মিয়া ওনাকে মানপত্র এবং সম্বোধনা জ্ঞাপন করবেন আমাদের ডক্টর চন্দ্রিকা বসু মজুমদার, অধ্যাপিকা ডক্টর চন্দ্রিকা বসু মজুমদার। মনুরা বেগম, আমি অনুরোধ করছি মনুরা বেগমকে আমাদের এই সম্বর্ধনা গ্রহণ করার জন্য। আমি অধ্যাপিকা আলপনা সেনগুপ্তা ওনাকে অনুরোধ করব ওনার হাতে আমাদের মানপত্র এবং ইনফরমেশনটি তুলে দেওয়ার জন্য। দুলাল দাস, আমি অনুরোধ করব আমাদের সবার পরিচিত পুরুষোত্তম রায় বর্মন ওনাকে অনুরোধ করব দুলাল দাস ওনার হাতে মানপত্র এবং একটু ফল মিষ্টি তুলে দেওয়ার জন্য। তারপরে এখানে উপস্থিত রয়েছেন লক্ষ্মী সরকার।
লক্ষ্মী সরকারকে আমি অনুরোধ করব এবার মানপত্র তুলে দেওয়ার জন্য আমি সাধনীর সম্পাদক গৌতম রায় বর্মনকে অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠান আজকের এর 2 দিন পরেই ওনাকে নিয়ে ওনারা সান্ধনীরে চলে আসেন এবং আসার পরে সান্ধনীরে উনি যখন আসলেন তখন আসার পর থেকে উনি এক রাত্র থাকলেন সান্ধনীরে। আসলে উনি যে তার পায়খানা মহিলিত তাদের বিভিন্নভাবে, আমি আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের পাড়ারই এক মহিলা, ওনার স্বামীও আছেন, স্ত্রীও আছেন, তারা দুজনই বয়স্কা। ওনার ছেলে ডাক্তার, ছেলের বউও ডাক্তার। তো একদিন হঠাৎ করে ভদ্রলোক আমার বাড়িতে আসলেন, আমাকে এসে বললেন জয়, আমার ডাকনাম জয়, জয় একটা কথা আছে তোমার সাথে, তুমি আসো একটু কথা বলো। আমি বললাম আসেন আসেন। যাই হোক ওনার সাথে আমি, কারণ সব সম্পত্তি আমার এবং আমার স্ত্রীর নামে আছে, আমি আমার সম্পত্তির একটা অংশ স্ত্রীর নামে দিয়ে গেছি এবং এই সম্পত্তির লোভে এখনই স্ত্রীর উপর যে ধন অত্যাচার হচ্ছে, আমি থাকাকালীন মানুষের অত্যাচার চলছে, আমি আমার অবর্তমানে এই অত্যাচার কোন সীমায় বলবে সেটা আমি বলতে পারবো না। এই কারণে আমার আবেদন বা আমি ভদ্রলোক ছলছল করে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে এবং উনি একটাই আবেদন করলেন ওনাকে, ওনার স্ত্রীকে আমাদের সান্ত্বনা নিয়ে নেওয়ার জন্য। তা আমি ওনাকে বোঝালাম, আমি বললাম দেখেন আপনার যে বলছেন আমি আপনার স্ত্রীকে নিয়ে নেবো, আপনার ছেলের বই তো আমাকে প্রশ্ন করবেন যে আপনারা কেন নিলেন আমার শাশুড়ি শাশুড়ি মাকে বা আমার মাকে। তখন আমি কি উত্তর দেবো? তাহলে আপনি একটা কাজ করেন, তাদের কাছ থেকে একটা ডিক্লারেশন নিয়ে আসেন যে ওনার ছেলে বা ছেলের বইয়ের কোনো আপত্তি নেই, যে তাদের মাকে যদি আমরা আশ্রমে নেই তাহলে তাদের কোনো আপত্তি নেই, এই ধরনের একটা লিখিত দিই, তাহলে আমি নিয়ে নেবো। দিলে নেবে? আমি তো হ্যাঁ দিলে নেবো। কিন্তু পরবর্তী সময়ে আর আসেনি, কারণ আমিও জানি তারা লিখিত দেবে না, কারণ সামাজিক চাপ আছে সমাজের মানুষের কাছে, তাহলে তারা মুখ দেখাতে পারবে না। কারণ আমি তখন বলতে পারবো যে দেখেন কাগজ দিয়ে লিখিত দেখা দিয়েছে আমাকে। তাহলে যাই হোক পরবর্তী সময় আর আসেনি। পরবর্তী সময় আমি শুনেছি এই বৃদ্ধা মহিলা স্বামীর অবর্তমানে এখন খুব কষ্টে আছে। তাহলে দিস ইজ দ্য সিচুয়েশন। আজকের দিনে যারা বৃদ্ধারা আছেন সবাইকে একটা না, কিন্তু কিছু কিছু পরিবারে তো নিশ্চয়ই ভালো আছেন, তবে এই সংখ্যাটা খুবই কম। অধিকাংশ পরিবারে তারা বার্ডেন সাম হয়ে গেছেন এবং আমরা বলি ওল্ড ইজ গোল্ড। আসলে আজকাল ওল্ড আর গোল্ড না, ওল্ডরা বার্ডেন হয়ে গেছে অধিকাংশ ক্ষেত্রে। এই অবস্থা দাঁড়িয়ে আমরা সাংগঠনিক কাজকর্ম করছি, আমরা চেষ্টা করছি যতটুকু পারি যারা একবারে প্রান্তিক অংশের বৃদ্ধা আছেন তাদের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তবে সবটাকে আমরা সফল হচ্ছি এটা দিয়ে আমরা করি না, কারণ তাদের মধ্যে এখনও অনেক অতৃপ্তি আছে, এখনও আরও এইটা হলো না কেন, এটা নাই কেন, এই ধরনের অভিযোগও তাদের কাছ থেকে আমাদের শুনতে হয়। যাই হোক এটা আমরা শুনে তাদের বোঝানোর চেষ্টা করি যে আমাদের কোনো তো সীমাবদ্ধ, আমরাও আর্থিক সঙ্গতি সবটা নেই, যে সবটা করে ওঠা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যতটুকু পাচ্ছি যতটুকু করছি, এইটুকুর মধ্যে সুখে শান্তিতে থাকার চেষ্টা করতে হবে, এইটুকু বোঝানোর চেষ্টা করি। যাই হোক সবটা যে বুঝে তাও না, আবার কেউ বুঝে না যে তাও না, সব মিলিয়ে চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রবীণ দিবসের মূল উদ্দেশ্য হলো বা মূল যে থিম তা হলো কি, যে আমাদের জীবনে প্রবীণদের যে গুরুত্ব সেটাকে একটু আবার উপলব্ধির মধ্যে নিয়ে আসা। কারণ অধিকাংশ সময় আমরা ভুলে যাই, অধিকাংশ সময় আমরা এটা মনে রাখি না। আমরা এই ধরনের দিবস উদযাপন করে, যেমন শিশু দিবস, প্রবীণ দিবস, পরিবেশ দিবস, এই ধরনের দিবস উদযাপন করে আমরা আমাদের মধ্যে যাতে এই ভূতগুলি আবার যে কিছুটা হলেও জেগে ওঠে, সেই দিকটা জাগানোর জন্যই বোধহয় এই রাষ্ট্রপুঞ্জ এই দিনটিকে অক্টোবর 1 তারিখে বিশ্ব প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করেছে। আজকের দিনে প্রবীণদের এই সমস্যা যেহেতু বাড়ছে, কারণ মৃত্যু হার কমছে এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে জনসংখ্যার একটা অংশ আস্তে আস্তে প্রবীণ হচ্ছে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হচ্ছে, মৃত্যু হার এই কারণে কমছে এবং প্রবীণরা অধিকাংশ ক্ষেত্রেই বার্ডেন হয়ে পড়ছে। কিন্তু এই যে
তো যাদের উপর প্রবীণরা আজকে যারা প্রবীণদের দেখভাল করবে, যে সন্তান সন্ততি, তাদের ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রেই তাদেরও সেই সামর্থ্য নেই যে মা বাবা তাদেরকে প্রতিপালন করার মতো, তাদেরও সামর্থ্য নেই, যেটা বাস্তব, সেটা অস্বীকার করা যায় না। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের ছেলে মেয়েদের রোজগার নেই, জুগালির কাজ করেন, বিভিন্ন দিন আনি দিন খায় অবস্থা। তাহলে যেখানে নিজের ছেলে মেয়ে বাচ্চাকে খাওয়ানোর মতো রোজগার নেই, সেখানে মা বা বাবাকে খাওয়ানো তো এটা তার কাছে একটা বাড়তি চাবি মনে হয়। গত পরশুর ঘটনা, আমার ক্লাসমেট আছেন, সন্ধ্যা তারা গিয়েছিলেন, তখন একজন মহিলা আমাদের সাংগঠনিরা আসলেন এবং উনি এর আগেও আমার সাথে যোগাযোগ করেছিলেন, বলেছিলেন যে এই তারিখ আমি সাংগঠনিরে আসবো, এই দিন থেকে আমি থাকা শুরু করবো। আমি বললাম ঠিক আছে আসুন। তো এই মহিলাকে নিয়ে আসলেন, ওনার মেয়ে IAS এ চাকরি করেন, সুইপিংয়ের কাজ করেন, খুব নিম্ন আয়ের কাজে যুক্ত আছেন, ওনারও সন্তান সন্ততি আছে এবং উনি এখন রোগে ভুগে এবং জর্জরিত। এই অবস্থায় মা ও ওনার উপর অনেকটা অনেক নির্ভরশীল হয়ে পড়ায় তিনিও একটু সমস্যায় আছেন। এবং যদিও ওনার ছেলেও আছে, 2 ছেলেরা, একজন ডেলি লেবারের কাজ করেন, আরেকজন, দুইজনই ডেলি লেবারের কাজ করেন, একজন জুগালির কাজও করেন। তো জুগালির কাজ যিনি করেন তিনি বড় ছেলে। ভদ্রমহিলা আসলেন আমাদের এখানে 12টার সময়। সেই সময় আমার কলেজের কলিগরাও সেখানে উপস্থিত ছিলেন, মানে আগে যারা আমরা একসাথে পড়ছিলাম তারাও সেই সময় উপস্থিত ছিলেন। তো ভদ্রমহিলা, আমি তো ভাবলাম যে ঠিক আছে উনি আমাদের এখানে এসছেন, থাকবেন। আমি বললাম আমাদের ম্যানেজারকে যে মৃদুল্লাহ তুমি করো, কোন বিস্তা দেবে, কী দেবে, সব কিছু জিনিসপত্র, খাওয়ার ডাল এগুলো বের করে দাও, ওনার থাকার ব্যবস্থা করো। তখন ভদ্রমহিলা কাঁদতে বললেন, বাবা একটা কথা বলি। আমি কি বলেন? আমার বড় ছেলেটা বলছে, মা আমি যদি সিদ্ধ ভাত খাই তুমিও সিদ্ধ ভাত খাবে, তুমি থাকো, তুমি আশ্রমে যেও না। তা আমি কি করতাম? আমি বললাম দেখেন আপনি কি করবেন, এটা তো আপনার ব্যাপার, আমি তো আপনাকে কিছু বলবো না, তো আপনি ঠিক করেন কি করবেন। যদি ছেলের কাছে থাকেন, ছেলে তো নিশ্চয়ই এটা আনন্দের বিষয়, মা ছেলে একসাথে থাকবেন, একখানে থাকবেন, এর চেয়ে আনন্দের কি আছে। তখন ভদ্রমহিলা বললো, তুমি আমার কয়েকটা দিন সময় দাও, আমি ছেলেটাকে বুঝাই। কারণ আমি তো অনেক দিন আধপেটা থেকেও, অর্ধেক খাবার খেয়েও ছেলেকে খাইয়ে বড় করেছি, কিন্তু এখন আমি যখন ছেলের সংসারের খাবার খেতে যাই, তখন আমি দেখি যে তার ছেলে মেয়েটাও সবটা খাবার পাচ্ছে না, তারও অর্থ ভোজন অবস্থায় থাকছে। তাহলে তখন তো আমার খুব কষ্ট হয়। আমি এই অবস্থায় কি করে থাকি? আমি বললাম ঠিক আছে আপনি বোঝান, তুমি আমার জন্য আমার জায়গাটা রাখবেনি। আমি চেষ্টা করবো আপনার জন্য এই জায়গাটা রাখার জন্য। তবে আমি তো সবসময় রাখতে পারবো এবং কথা দিতে পারি না, কারণ আরও যদি অন্যরা আসে আমরা তো নিয়ে নিতে হয়। ঠিক বাবা, আমার হাত জোর করে ধরে বললো, বাবা তুমি আমার জন্য এই কাজটা করো, এটা আমার এই সিটটা কয়েকদিনের জন্য রাখো। আমি ছেলেটাকে বুঝে আমি এখানে বসি। এই হচ্ছে অবস্থা। আমরা সামধানিক করতে আমরা এই ধরনের অভিজ্ঞতা আগে অতীতে এতটা অভিজ্ঞতা অর্জন করিনি। এখন অনেকটা যতটা অভিজ্ঞতা অর্জন করছি এবং যত দিন যাচ্ছে আরো নতুন অভিজ্ঞতা, যত দিন যায় যত বাঁচি তত শিখি। সেই রামকৃষ্ণের সেই কথাটা মনে হয়, এখন মনে হয় আরো নতুন জিনিস, নতুন বিষয় আমরা শিখছি। এবং এই বার্ধক্যের সমস্যাজনিত যে বিষয়গুলি, এইগুলি আরো বেশি করে আত্মস্থ করার সুযোগ হচ্ছে সাংগঠনের সাথে কাজ করার কথা। আজকে আমরা এখানে ওয়ার্কিং এলডারলি যারা আছেন, এরকম 7 জনকে আমরা বিভিন্ন অংশ থেকে বেছে আনছি। একবারে খুব প্রান্তিক অংশের মানুষ, তাদেরকে আমরা বেছে নিয়েছি এবং তাদেরকে আমরা চাইছি সামান্যটুকু সম্মানটুকু প্রদর্শন করা। আমরা পারুম না তাদের যে আর্থিক দুরবস্থাকে দূর করার মতো আমাদের সঙ্গতি নেই, তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে তোলার মতো ব্যবস্থা আমাদের হাতে নেই। তাই আমরা চাইছি অন্তত তাদের মুখে যাতে একটু হাসি একদিনের জন্য আলো ফুটে এবং তারা যাতে মনে করে যে সমাজের অন্য অংশের মানুষরাও তাদের কথা চিন্তা করে, তাদের একটা সম্মানের জায়গা রয়েছে এই সমাজে। এই অনুভূতিটা তাদের মধ্যে নিয়ে আসার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা এই কাজ আগামী দিনেও করব এবং আরও বড় পরিসরে করার আমাদের প্রত্যাশা আছে। আমাদের
সম্পাদকের কাছে যে বাস্তব চিত্র উনি তুলে ধরলেন তা শুনে তারপরে বিশেষ কি আমি বলবো আমি নিজেও জানি না। আমি শুধু শান্তনীরের কথা অনেক বছর ধরে জানি এবং এই যে একটা সমাজের দুর্বল দিক, এই ইস্যু নিয়ে যে ওনারা কাজ করছেন, আমি দূর থেকে আমার সশ্রদ্ধ অভিনন্দন জানাই। এই প্রবীণ দিবসের যে উদ্দেশ্য সেটা উনি বলেছেন যে প্রবীণ দিবসে আমরা কী করব। আমরা প্রবীণদের যে কন্ট্রিবিউশন টু সোসাইটি, সমাজে তাদের যে কন্ট্রিবিউশন সেটা আমরা রিকগনাইজ করব। আমরা কী করব, প্রবীণরা কোন ইস্যুতে বেশি এফেক্টেড সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। অনেকটাই উনি আলোচনা করেছেন। আমার ওই যে উনি যেটা বললেন রবিবারে পুষ্টিকর খাওয়ার দেওয়ার যে ব্যাপারটা, এটা আমি সচক্ষে প্রত্যক্ষ করেছি। এই স্মৃতি আমার কাছে অমলিন থাকে, যেখানে আমি দেখেছি যে ওই যে ঠাকুমা দাদুদের ছোটো ছোটো বাচ্চারা নিয়ে আসছে, অনেক দূরে ওরা প্রতীক্ষা করছে যে যখন ঠাকুমা দাদু ফেরত যাবে ওদেরও কিছু খাওয়ার জুটবে। এই যে একটা স্বর্গীয় দৃশ্য আমি সেদিন দেখেছিলাম। তারপরে আমার মনেও প্রশ্ন ছিল যে কেন এটা কন্টিনিউ হচ্ছে না। তো এখন শুনলাম বিভিন্ন কারণে, বিশেষ করে কোভিডের কারণে সেটা হয়নি। তো শান্তনী যে মহান দায়িত্ব করছে সমাজের প্রতি, এরকম আরও সংস্থার দরকার রয়েছে। যদিও আমরা মনে করি যে বৃদ্ধাশ্রম যে ব্যাপারটা, যেটা আমি খুব অবাক হয়ে গেছি এটা শুনে, যে ভারতবর্ষে যে বৃদ্ধাশ্রম সেটা 720-রও বেশি সংখ্যায়, কিন্তু আমাদের বৃদ্ধাশ্রম আর ওয়েস্টার্ন কান্ট্রিতে বৃদ্ধাশ্রমগুলি এক ধরনের নয়। ওদের যেটা বৃদ্ধাশ্রম সেখানে ওরা কন্টিনিউ 5টা জিনিস সাজেস্ট করেছিলেন এই মহিলাদের জন্য, যে অনেক কথা উনি বলেছেন সেখানে যে আত্মসমালোচনা, মানে বড় সমালোচনা, নিন্দা, এইসব কাজ থেকে আপনারা নিশ্চিত থাকবেন। সবচেয়ে বেশি আপনারা আপনাদের জন্য একটা স্পেস রাখবেন। এই স্পেস যদি না থাকে তাহলে যখন আপনারা পৌর জীবনে যাবেন তখন আপনাদের হতাশা ছাড়া আর কিছুই থাকবে না। এবার জুড়ে একজন সিভিল ইঞ্জিনিয়ার উনি আমাদের সঙ্গী পেয়েছিলেন, তো উনি বিপত্তি, তো ওনার মেয়েরা খালি এস্টাবলিশ দিতে বলছেন না আমি ওদের কাছে থাকি না, আমি একটা ফ্ল্যাটে কলকাতায় থাকি, কারণ আমি আমার যে শখ, আমার যে আল্লাহ, সেগুলি আমি বাঁচিয়ে রাখতে চাই। আমি অলিম্পিকে খেলা দেখতে যাই, আমি ইন্টারন্যাশনালে খেলা দেখতে যাই, কোনো বন্ধনের মধ্যে যতদিন আমি পারি আমি ওখানে থাকতে চাই। আমি আজকের প্রতিনিধি বলতে আমি কবিদের সবাইকে, আমি নিজেও এটা মনে করি যে আমি এখন আমার যা ইচ্ছে করে আমি তাই করব। আমার এই স্বাধীনতাটা আমি বজায় রাখবো। আমার আজকে শান্তনীরের এই প্রবীণ সম্বর্ধনা অনুষ্ঠান, প্রবীণদের যে সম্বর্ধনা দেওয়া হলো, সেখানে আমরা পেয়ে গেছি তপন দেববর্মাকে প্রবীণ হিসেবে, প্রবীণ ব্যক্তি হিসেবে তিনি সম্বর্ধিত হয়েছেন। ওনার বাড়ি রানীর বাজার। তপন দেববর্মা এই ত্রিপুরা রাজ্যেরই মানুষ, রানীর বাজারই ছোট থেকে বড় হয়েছে। কেমন লাগছে, কেমন লাগতেছে আজকে এটা পাইয়া? ভালো লাগছে। আপনি খবর পাইছেন কেমনে? দাদা যে আমি লিকচমনি থেকে রিক্সা চালাই, আমি রিক্সা চালান? রিক্সা চালাই, লিকচমনি থেকে বাজার নিয়ে যাই বাড়ি। আচ্ছা, এরপরে আলোচনা করছে। আচ্ছা, এরপরে তুমি 2 তারিখ আসবেন এখানে। আচ্ছা, চোখের ডাক্তার আছে সামনে, এখানে এসে পড়ো। আচ্ছা, আপনি রানীর বাজারে তো আপনার জন্ম টন্ম সব ওইখানেই রানীর বাজারে? সাইটে আর কি, আরেকটা সাইডে মানে মান্দাইয়ের দিকে? না, এটা দুর্গানগরের দিকে। আচ্ছা, ঠিক আছে। এমনকার হচ্ছে ছোটবেলা থেকে পড়াশোনা করছিলেন নি, করতে পারছেন না? বেশি করতে পারছে না, বাবা সে সময় খুব শরীরটা খারাপ হয়ে গেছে। তারপরে রিক্সা চালাইতে আরম্ভ করছে। রিক্সা বাড়িতে আর কে কে আছে?
সে সময় আমি একটু বড়। আচ্ছা বাবার সন্তানের মধ্যে আমি বড়। এরপর ছোট ভাই আছে, আর ছোট বোন আছে, আর মা আছে। এখনে না, সে সময় সেই আসলো। সময় আছিল। এখন কে কে আছে? এখন মা নাই, বাবা নাই। আর ছোট বোন দুটা আছে, এটার বিয়ে দিয়ে দিছি। আচ্ছা আমি বিয়ে হয়ে গেছে গা, আর ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে গা। আচ্ছা সব বিয়ে হয়ে গেছে গা। আচ্ছা। এখন আপনার আয় করার জায়গা কি? শুধু রিক্সাই চালান ওই না আরো রিক্সা- অন্য কিছু করেন? ওই রিক্সা চালায় আর খেত বাগি সাগি এই করতাম আর কি। সরকার তো অনেক কিছু প্রকল্প দেয়, কিছু পাননি? সরকার থেকে হুম, এই তো ঘর পাইছি, আচ্ছা এরপরে অন্তর্দয় কার্ড পাইছি। হুম। আর এই পেনশন টেনশন কিছু পাইছেন? না 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 এই যে কইছে টইছে যে অনেক টাকা দিব, কিছু দিছে না? না কিছু দেয় না? না না আচ্ছা, কেউ খবর টবর রাখেনি? শরীর কেমন আছে, বয়স যে বাড়তেছে? সান্ধনীর তো খবর রাখলো, ও কিন্তু আর কেউ খবর রাখেনি এলাকার? এলাকা রাখে। কেটা? আমার বড় ভাই আছে, হুম আর ছোট ভাই আছে। হুম। এই আর যে এই যে মন্ত্রী টন্ত্রী হয়েছে, তারপরে বিধায়ক হয়েছে, তারা এটা খবর টবর নেয়নি? না, সময় পায় না? না। সময় পায় না? না, আচ্ছা এর বলে সময় পায় না। আচ্ছা আচ্ছা। এরপরে কি করবেন ঠিক করছেন? এই যে এইগুলি পাইলেন, হুম, এখন কেমন লাগতেছে আপনার? আমার ভালো লাগছে, আচ্ছা, কিরকম ভালো লাগছে? খুব শান্তিতে ভালো হয়েছে। আচ্ছা, এইরকম সম্বর্ধনা আর কেউ কি দিছে আপনারে? না কোনো সময় না। দিছে না? আচ্ছা, এখন শরীরের দিকে নজর দেওয়ার লেগে কি করবেন? অনেক কথাবার্তা তো হয়েছে, আপনি কি বুঝলেন? যে শরীরের দিকে নজর দিতে হইব, ঠিক না? এইদিকে নজর দিতে হইব, খাওয়া দাওয়া ঠিক মতো করতে, বাড়ির সবাই ঠিকঠাক মতো থাকবেন। আচ্ছা, আবার আপনার লগে দেখা হইব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। নমস্কার।